গণনা এবং সকাল থেকেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। তার কারণ সকালেই যখন ভোট গণনা শুরু হয় তারপর থেকেই দেখা যাচ্ছে যে বিজেপির দিকেই কিন্তু ঝুঁকছে এবং বিজেপি এগিয়ে এখনো পর্যন্ত 191টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূল 93টি আসনে এগিয়ে রয়েছে। আমার সঙ্গে আমার সহকর্মী সুচারু মিত্র আছে, তার সঙ্গে কথা বলবো। এই যে ছবিটা, এখনো অনেক রাউন্ড বাকি আছে এবং কোথাও 4 রাউন্ড, কোথাও 5 রাউন্ড, কোথাও 6 রাউন্ড গণনা হয়েছে, কিন্তু অধিকাংশ রাউন্ডই বাকি রয়েছে। কিন্তু যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা, এর জন্যই কি আজ তৃণমূলের এই ছবি আসছে? অর্থাৎ 93টাতে এগিয়ে দেখা যাচ্ছে তৃণমূল, সেখানে 191টাতে এগিয়ে বিজেপি। কি বলবে তুমি? দেখো, প্রথমেই বলি যে অ্যান্টি ইনকম্বিয়েন্সি হাওয়া তো অবশ্যই আছে, তবে এসআইআর একটা এফেক্ট করে গেল, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে এফেক্ট করলো। এবং শুধু তাই নয়, তুমি লক্ষণীয়ভাবে দেখো এবারের যে ফলাফল দেখতে পাচ্ছ প্রাথমিক ট্রেন্ডে, এবং গ্যাপ যেটা দেখতে পাচ্ছ, মানে 100টায় যদি বিজেপি এগিয়ে থাকে তৃণমূল 40টা এগিয়ে আছে, এরকম একটা পরিস্থিতি। এটার একটাই ইঙ্গিত, সেটা হচ্ছে পুরো বাম ভোটটা। অ্যান্টি ইনকম্বিয়েন্সি তো আছেই, হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগান ছিল, সেটাকে হিন্দু ভোটটাকে মানে নিজেদের দিকে টানার চেষ্টা, সেটা তো আছে। কিন্তু এই যে বাম ভোট, বামেদের তো একটা নিজস্ব পকেট ভোট ছিল। তুমি দেখো কোনো কেন্দ্রেই বামেরা কিন্তু খুব একটা দ্বিতীয় স্থানে নেই, বেশিরভাগ জায়গাতেই তৃতীয় স্থানে তারা রয়েছে। কোনো কেন্দ্রেই সেভাবে তারা এগিয়ে থাকতে পারলো না। মাঝে একবার বোধহয় মীনাক্ষী মুখোপাধ্যায় এগিয়েছিলেন, কিন্তু সেখানে দীপাঞ্জন চক্রবর্তী তিনি 1 নম্বর পজিশানে। ফলে এটা প্রমাণ হলো যে কাস্তে হাতুড়ি তারা এবং বামফ্রন্টের লোকেরা গিয়ে নিজেদের সংগঠনের লোককে, প্রার্থীকে ভোট না দিয়ে তারা পদ্মফুলে ছাপ্পা মেরেছে। এই কনসলিডেশনটা, বলতে দাও আগে, এই কনসলিডেশনটা কিন্তু ইঙ্গিত করলো যে তৃণমূলকে ঠেকাতে বামেরাও কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভোট দিল। এটা মোহাম্মদ সেলিমও অস্বীকার করতে পারবেন না, তারা যখন হিসেব করবেন সেটা। এবারে নাজিয়া পড়ে রইল 49% মহিলা ভোট, মানে তোমাদের সম্প্রদায়ের ভোট। সেই 49% মহিলা ভোটেও কিন্তু বিজেপি হাত বসিয়ে দিল। তা না হলে নিশ্চিতভাবে 49% ভোটের মধ্যে বেশ কিছু অংশ ভোট কেটে নেওয়ার ফলে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। তবে তোমাকে আমি বলি, বিভিন্ন বিধানসভা কেন্দ্র তুমি যদি দেখো 4000, 5000, 6000 ভোটে যে এই যে বিজেপি জিতছে, এইটা কিন্তু মানে তৃণমূল কংগ্রেসকে একটা কঠিন চ্যালেঞ্জ দিয়ে দিল। মানে নিজের সাংগঠনিক শক্তির উপর অনেক বিশ্বাস ছিল তৃণমূল কংগ্রেসের। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদেরকে উজ্জীবিত করার পর বললেন যে সূর্যাস্তের পর আপনারাই জিতবেন, ভরসা রাখুন, কিন্তু অঙ্ক আর মিলছে না, অঙ্ক মিলছে না। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 41%, বিজেপির প্রাপ্ত ভোট 45%। অর্থাৎ বুঝতে পারছো যে এই মুহূর্তে 4%, শুভেন্দু অধিকারী কিন্তু বিধানসভা ভোটের আগে বলেছিলেন যে 4% ভোট দিন ঘুরিয়ে দেবো। এই 4% ভোট কিন্তু টার্ন অ্যারাউন্ড হয়ে গেল পদ্মের দিকে, বিজেপির দিকে। লোকে এবার নিজের এলাকায় প্রার্থী দেখেননি যে বিজেপির প্রার্থী ভালো হয়নি বা বিজেপিকে কেন দেবো। ওরা এখন দেখেছেন যে আর কোনো কথা নয়, একদম সরাসরি পদ্মফুলে গিয়ে ছাপ মারো। ফলে সিপিএমের প্রার্থী বিভিন্ন জায়গায় জামানত জব্দ হবে বলে আমি জানতে পারছি, বিভিন্ন জায়গায় জামানত জব্দ হবে। এবং ইতিমধ্যেই জায়গায় জায়গায় কিন্তু গণ্ডগোল শুরু হয়ে গেছে নাজিয়া। আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, যেখানে যেখানে তৃণমূলের শক্ত বেল্ট ছিল সেখানে কিন্তু একটা গণ্ডগোল শুরু হয়ে গেছে। আমরা জানি না যে গণনাটা কোথায় গিয়ে শেষ হবে এবং সেখানে তৃণমূল শেষমেশ কোথায় বিরোধীতে থামবে, এটা খুব একটা বড় ফ্যাক্টর। এই যে বামেদের এখনো পর্যন্ত তারা কোনো আসনেই এগিয়ে নেই। মীনাক্ষী মুখোপাধ্যায় উত্তরপাড়ায় একটা রাউন্ডে এগিয়েছিল, আবার পিছিয়ে যাচ্ছে। মানে বামেদের যে একটা তকমা লেগে গেছে, শূন্য, গত বিধানসভা ভোটে শূন্য পেয়েছে তারা, এবং এবারও সেই তকমাটাকে মুছতে তারা পারলো না। একদম তাই, এবং মুছতে তো তারা পারলো না, অন্যের যাত্রাটাও ভঙ্গ করলো। যদি বাম এবং কংগ্রেস নিজেদের দিকে নিজেদের ভোট ফেলাতে পারতেন তাহলে তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগিতে আবার তৃণমূলের একটা সাফল্য ছিল। তৃণমূলও বোধহয় সেই অঙ্কই করেছিল, সেই হিসেব করেছিল। না হলে তুমি দেখো কলকাতা তৃণমূলের শক্তগড়, সেখানে 7টা আসনে তৃণমূল এগিয়ে, 4টিতে বিজেপি এগিয়ে। জোড়াসাঁকো, মানিকতলা, শ্যামপুকুর, মানে একদম ভোটিং ড্রেন যেগুলো, যেখান থেকে তৃণমূল লক্ষ লক্ষ ভোটে জিতেছে। সাধন পাণ্ডে 50-60 হাজারের ভোটে বেশি ভোটে জিততেন, সেখানে তার মেয়েকে লড়াইয়ের মুখে পড়তে হলো, তাপস রায় লিড নিচ্ছেন, ভাববার বিষয়।
কীভাবে ভোটটা পোলারাইজড হয়েছে এটা ভাববার বিষয়। এবং বাঙালি হিন্দু অবাঙালি হিন্দু এই দুটো সম্প্রদায়কে একেবারে ইনট্যাক্ট রাখা হয়েছে। আসলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি একটি ন্যারেটিভ তৈরি করেছিল যে তৃণমূল কংগ্রেস আবার যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে এই দেশটা বাংলাদেশ হয়ে যাবে, এই রাজ্যটা বাংলাদেশ হয়ে যাবে, এই একটা ন্যারেটিভ ছিল। এবং নাম না করে সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। আমি তোমায় বলছি, এখনও পর্যন্ত এগিয়ে থাকা নিরিখে যতটুকু তৃণমূলের লিড দেখতে পাচ্ছ, আমার মনে হয় 87% ভোট পেয়েছিল 2021 সালে সংখ্যালঘু সম্প্রদায় ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, সেই ভোটটা ইনট্যাক্ট আছে। তাহলে চির ধরল কোথায়? তোমার প্রশ্ন থাকতে পারে। এই 87%কে কারা রিপ্লেস করে দিল? রিপ্লেস করে দিল 70% হিন্দু। সেই ভোটটা বোধহয় মানে 0.23% বোধহয় পেয়েছে হয়তো তৃণমূল কংগ্রেস। পরে হয়তো ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যাবে। বিশ্লেষণের জায়গায় করে দিল, আবার বলবো, মহিলারা। তার মানে লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী, এইসবের চিন্তা ভাবনা আর মানুষকে ভাবাইনি বোধহয়, যে কারণে তারা নির্ভয়ে ভোট দিলেন এবং ফলাফলটা অন্যরকম এলো। এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, তোমার সর্বোপরি সব কিছুকে নামিয়ে দিয়েছিল পাওয়ার্স, ফোর্স, সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন। অমিত শাহ, নরেন্দ্র মোদী এখানে এসে পড়ে থাকলেন। ফলে সার্বিকভাবে আমি যা দেখতে পাচ্ছি, তুমি 2011 সালে ভাবো, বামেরা যখন ক্ষমতা থেকে গিয়েছিল 67-তে নেমে এসেছিল। আমি জানি না কোথায় নামবে। এখনও যদি রেশিওতে দেখি, আমরা দেখছি 98 তৃণমূল আছে, কিন্তু আমার মনে হয় না 98টাতেও এগিয়ে থাকবে বলে তৃণমূল। 70 থেকে 72টি আসনে নেমে আসার কথা। এরপর এই যে চোরা স্রোত, সেটা কিন্তু ধরে রাখা তৃণমূল কংগ্রেসের পক্ষে অনেক অসুবিধা হবে। নাজিয়া, পাওয়ারে থাকা, পাওয়ার করিডোরে থাকা একরকম, আর পাওয়ার থেকে চলে গিয়ে বিরোধী রাজনৈতিক দল হিসেবে থাকাটা অন্যরকম। মানে তুমি পাওয়ারে আসার আগে বিরোধী রাজনৈতিক দলে ছিলে, সেটা অন্যরকম, কিন্তু যখন তুমি পাওয়ার থেকে সরছো, অ্যান্টি ইনকম্বিয়েন্সি, হিন্দু পোলারাইজেশন, মহিলাদের বিশ্বাসঘাতকতার জন্য যখন যে দলটা ভেঙে যাচ্ছে, তখন কিন্তু এটা তুমি দেখতেই পাবে। হয়তো কাল পরশু থেকেই দেখতে পাবে সল্টলেকের বিজেপি অফিসে গেরুয়া পতাকা ধরছেন তৃণমূলের অনেক পরিচিত মুখ। এই কালচারটা তৃণমূল কংগ্রেসের শুরু করে গিয়েছিলেন মুকুল রায়। তোমার নিশ্চয়ই মনে থাকবে 2011 সালে পরিবর্তনের পর থেকে আমরা দেখতাম প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার মুকুলদা জয়েন করাতেন। এবং এরপরে লোকাল বডি যেগুলো, এইগুলো তৃণমূলের পক্ষে ধরে রাখা খুব শক্ত হয়ে যাবে। সম্ভবত তুমি দেখো কলকাতা পুরসভায় ধরে রাখা কতটা শক্ত হয়ে যাবে। হ্যাঁ, ফিরহাদ হাকিম হয়তো প্রচুর ভোটে জিতছেন, কিন্তু কলকাতা পুরসভার বোর্ডকে ধরে রাখা যে কোনো সময় ইলেকশন করিয়ে দেবে। কারণ বিজেপি চাইবে এবার পুশ পলিটিক্স। বাংলায় তৃণমূলকে জিরো করে দাও, পুশ পলিটিক্স শুরু হবে। এবং বিভিন্ন যে পঞ্চায়েত স্তর আছে, ত্রিস্তর পঞ্চায়েত, যেখানে যেখানে এখনও পর্যন্ত 90% জায়গায় তৃণমূলের পঞ্চায়েত আছে, সেগুলো কিন্তু রাখা খুব সমস্যা হবে। ফলে রাজনৈতিকভাবে কীভাবে মোকাবেলা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুপুর 2টোর পর বা 3টের পর তারা প্রেস কনফারেন্স করবেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন খেলা অনেক বাকি, সূর্যাস্তের পর দেখবেন। আমার মনে হয় এখান থেকে খুব একটা আর পরিবর্তন হওয়ার নেই। তবে নিশ্চিতভাবে কয়েকটা ক্যান্ডিডেট মার্ক লিখে গেলেন। চৌরঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি মার্ক রেখে গেলেন। বেলেঘাটায় কুণাল ঘোষ মার্ক রেখে গেলেন। ববি হাকিম, ফিরহাদ হাকিম, তিনি মার্ক রেখে গেলেন। অরূপ বিশ্বাস টালিগঞ্জে মার্ক রেখে গেলেন। কিন্তু দেখো, বাম ভোট যে মানে 90% চলে গেছে বিজেপিতে, তার প্রমাণ যাদবপুরে বিজেপি প্রার্থীর এগিয়ে থাকা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একজন শিক্ষিত, পরিশীলিত, মানে দুধে ব্যারিস্টার, সে এতটা পেছনে চলে গেল। ফলে বামেরা বামেদের ভোটের দিকে নজর দেয়নি। হয়তো বামপন্থীদের মধ্যে উইসপারিং কল ছিল যে আমরা তো পারবো না, বিজেপিকে বাড়িয়ে দাও, তাহলে পরের নির্বাচনে আমরা প্রধান বিরোধী দলের জায়গায় আসবো। সেটা বামেরা কতটা করতে পারবে, কারণ এরপর বিজেপি যে স্টাইলে পশ্চিমবঙ্গকে পরিচালনা করবে, এবং এক্ষেত্রে মোটামুটি জায়গা পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, আগামী 2 দিনের মধ্যেই হয়তো মন্ত্রিসভার বৈঠক হয়ে যাবে। শপথ নেওয়ার আগেই খুব দ্রুত মন্ত্রিসভার বৈঠক। এবং আজকে সন্ধ্যেবেলা 6:30টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বার্তা দেন, বাংলা এবার নেওয়ার চ্যালেঞ্জ ছিল। এবং মনে রাখো, অমিত শাহ বলেছিলেন আপনারা একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে দিন, উল্টা লটকাকে সমঝা দেঙ্গে যে বিজেপি कैसे है। এটা বুঝতে পারছো? তুমি ভাঙড়ে ভাবো, নওশাদ সিদ্দিকী এগিয়ে রয়েছেন অল্প ভোটে, কিন্তু ভাঙড়ে সকাল থেকে একবারও আইএসএফ প্রার্থী এগিয়েছেন। ফলে আইএসএফের ভোট ব্যাঙ্কেও ভাঙন ধরেছে। এই ভোটটা কোথায় গেল? এই যে 4% ভোটটা এই কনসলিডেট করতে কিন্তু সফল হলো।
আমি আগেই বলেছিলাম ভোট কোনো আবেগে নয়, ভোট হয় স্ট্র্যাটেজিতে। সেই স্ট্র্যাটেজিতে কিন্তু তৃণমূল কংগ্রেস এবার পিছিয়ে পড়ল। বিজেপি যে অঙ্কটা কষেছিল সেই অঙ্কটা হুবহু মিলে গেল নাজিয়া, হুবহু মিলে গেল। তুমি বলো, তোমার বরানগর কেন্দ্র, এই বরানগর কেন্দ্রে গত বাই ইলেকশনে 8,500 ভোটে হেরেছিলেন সজল। এবার প্রথম থেকেই সজল ঘোষ এগিয়ে, কোনো রাউন্ডে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পেরোয়নি। প্রাথমিক কয়েকটা রাউন্ড হলেও 10 রাউন্ড বাকি থাকলেও একবার যখন এগিয়ে থাকার নিরিখ থাকে না, সেই ল্যাপটাকে পূর্ণ করা খুব মুশকিল। আমি আবার বলবো, এইবারের ভোটে তৃণমূলের শুধু পাওয়া ভবানীপুরে প্রেস্টিজ ফাইটে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু গোহারা হারল তৃণমূল এবং সাংগঠনিক ব্যর্থতা। অনেকে এবার দায়ী করছেন 74টা সিটিং বিধায়ককে অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকিট দেননি, নতুনদের টিকিট দিয়েছেন, এই নতুন নতুন করতে গিয়ে ডুবলো। অনেকে আবার বলছেন আসল কোনো কাজই হয়নি, উন্নয়ন হয়নি, শুধু তারা ভাতায় মজিয়ে রেখেছিল, চাকরি নেই। এইগুলো কিন্তু বিজেপির ওপর চাপ তৈরি হবে। ফলে তারা ক্ষমতায় এসে যদি চাকরির জায়গা, কর্মক্ষেত্রের জায়গা বা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি না করেন এবং 3,000 টাকা যে অন্নপূর্ণা ভাণ্ডারের কমিটমেন্ট করেছেন তারা যদি না করেন, তাদেরকেও কিন্তু আগামীতে চাপে পড়তে হবে। এক্ষেত্রে নিশ্চয়ই দেখার, যে কোনো সরকারের প্রথম 5টা বছর খুব ভালো থাকে। বামপন্থ সরকার প্রথম 34 বছরে 10 বছর ভালো কাজ করেছিল। তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই ক্ষমতায় আসার পর 2011 থেকে 16 ভালো কাজ করেছিল, যার জন্য 16তে আবার ঝড় বয়ে গিয়েছিল। কিন্তু 16-র পর থেকে 17 সাল থেকে দলে ঢুকলো দুর্নীতি, একটার পর একটা কাণ্ড, নেতারা জড়িয়ে গেলেন বিভিন্ন কেসে এবং তারপর থেকে একটা ভাঙন। এটা তো ঠিক, বিজেপির এই উত্থানের পেছনে দায়ী কে? তৃণমূল কংগ্রেস, তার কিছু সাংগঠনিক ব্যর্থতার জন্যই এটা দায়ী। এবং এক্ষেত্রে তোমাকে দেখতে হবে, অবশ্যই আমরা ম্যাপিং করার জায়গায় এখনও আসেনি বিরোধী দলনেতা কে হবে বা দলনেত্রী কে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সেই দলনেত্রীর ভূমিকায় কে বসবেন বিধানসভায় গিয়ে তৃণমূলের বিরোধী দলনেতা হিসেবে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তবে আবার বলবো, কোথায় থামে তৃণমূল এটা দেখবার আছে, যে শেষমেশ তারা কী হয়, কতটা ক্ষয়িষ্ণু হয়। এবং নিশ্চয়ই ভোট শতাংশ নিয়ে তৃণমূল নিজেদের মধ্যে ব্যাখ্যা করবে যে কেন আমরা মানুষের সেন্টিমেন্ট ছুঁতে পারলাম না, কেন বিজেপি ছুঁয়ে ফেললো। অর্থাৎ কী হবে সেটা পরবর্তীকালেই বোঝা যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত আস্থা রাখতে বলছেন এবং তিনি সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে বলছেন, আর কোনো এজেন্টকে মানে যাতে যারা গণনা কেন্দ্র ছেড়ে না যান সেরকম বার্তা দিচ্ছেন। অর্থাৎ এখনও কিন্তু ওরা আশা রাখছেন যে এই পর্বে কিন্তু তৃণমূলই জয়ী হবে, কিন্তু ছবি অন্য কথা বলছে। না 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 না, সেই সম্ভাবনা খুব একটা বেশি নেই। তুমি দেখো দেবাশিস কুমার, দাপুটে নেতা, তিনি পিছিয়ে। তুমি দেখো চন্দ্রিমা ভট্টাচার্য দমদম উত্তরে পিছিয়ে গেছেন। চন্দ্রিমা মানে যেটা কোনোদিন ভাবেইনি হয়তো। ব্রাত্য বসু, তুমি তো শিক্ষা বিট করেছো এতদিন, শিক্ষামন্ত্রী রাজ্যের, ব্রাত্য বসু পিছিয়ে আছেন। তুমি দেখো শশী পাঁজা, এমনি যাই হোক তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, বিশিষ্ট পাঁজা ফ্যামিলির একটা সেন্টিমেন্ট আছে, সেই শশী পাঁজা তার নিজের গড়ে পিছিয়ে। তুমি সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে, এলাকায় সাধন পান্ডে একটা প্রেস্টিজ, এবং শ্রেয়া পান্ডে এলাকার মধ্যে বেশ পরিচিত এবং মানুষের কাছে যান, সবসময় তিনি সেই ব্যাখ্যা দেন, দেখতেও পাওয়া যায়, কিন্তু তিনিও পিছিয়ে আছেন দেখছি। দেখো শ্রেয়া পান্ডে বাবার দেখানো পথে হেঁটেছিল, মা সুপ্তি পান্ডে বাই ইলেকশানে জিতলো আর পূর্ণাঙ্গ ইলেকশানে, তাহলে বুঝতে পারছো এসআইআর কিন্তু একটা চাপ ফেলে দিল এবং এসআইআর কিন্তু তৃণমূল কংগ্রেসকে ধুয়ে মুছে দিল, এটা বলা যেতে পারে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কার দিকে যাবে এর এফেক্টটা, সেই এফেক্টটা কিন্তু দেখা যাচ্ছে। এই এফেক্টটা দেখা গেল এ কারণে, যদি হাড্ডাহাড্ডি লড়াই হতো তাহলে 150 160 এরকম একটা, কিন্তু যখন তুমি 70টা 80টা আসনে এগিয়ে থাকা নিরিখ দেখছো, ফলে সেখান থেকে রিভলভ করে কোনো নাটকীয় পট পরিবর্তন সেটা আর এখন গণনাতে দেখার যাওয়ার মতো কখনো এরকম দেখা যায়নি যে নাটকীয়ভাবে এভাবে মানে পরিবর্তন। একটা দল সে 192 93 পেয়ে গেছে, আরেকটা দল সেখানে 93 মানে 90-এর গণ্ডিতেই আছে, তো সেক্ষেত্রে নাটকীয় পরিবর্তন অতীতে কিন্তু আমরা দেখিনি। হ্যাঁ দেখো, ট্রিপল ফিগার পেরোতে না পারলে তৃণমূলের কাছে বিরাট সাংগঠনিক ব্যর্থতা। এবং আমি তোমাকে বলছি, এরপর কিন্তু কর্মীদেরকে রক্ষা করা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে খুব চাপ হয়ে যাবে, কারণ বাউন্স ব্যাক আসবে। যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ এতদিন অন্যান্য দল করে এসছে, এবার কিন্তু কর্তৃত্ব প্রতিষ্ঠা, রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াই চলে আসবে। এবার আমার মনে থাকবে আমাকে মেরেছিল সুদীপ, আমায় মেরেছিল সুভাষিস, আমায় মেরেছিল পাড়ার কেল্টে, এবার তো আমি সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করব। ফলে এটা থেকে বিরত কতটা বিজেপি রাখতে পারছে তার কর্মী সমর্থকদেরকে, কার্যকর্তাদেরকে, সেটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আবার বলছি, জামুরিয়াতে ইতিমধ্যেই তৃণমূলের পার্টি অফিসে আগুন লেগে গেছে, ফলে বুঝতে পারছো সেইটাকে শান্ত করবার জন্য হয়তো দলনেত্রী বার্তা দিয়েছেন। আমরা শুধু দেখব
ফিগার আউটটা কি হয়, কোথায় গিয়ে তৃণমূল থামে, এবং বিজেপির এই যে উত্থান কোথায়, এইবার কি সত্যিই 200 পার? একেবারে এবার কি সত্যি 200 পার না এই ফিগারই থাকবে, সেটা অবশ্যই পরবর্তীকালে বোঝা যাবে। এখনও কাউন্টিং বাকি রয়েছে এবং সেই কাউন্টিং চলছে। তবে উচ্ছ্বাস কিন্তু শুরু হয়ে গেছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। গেরুয়া আবির ইতিমধ্যেই বাংলার বুকে উড়তে শুরু করেছে, তবে সবুজ আবিরও কি উড়বে, সেটাই কিন্তু এখনও প্রশ্ন। মুখ্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বস্ত করেছেন, তিনি ধৈর্য ধরতে বলেছেন, কিন্তু সেই ধৈর্য ধরার পরেও ছবিটা কি হবে আদতে বাংলার, কার রাজ থাকবে বাংলার মধ্যে, কে বাংলায় শাসনভার গ্রহণ করবে, সেটা অবশ্যই পরবর্তীকালে বোঝা যাবে।